হ্যাঁ। ড্যাড, এই নাগপঞ্চমী কেন করা হয়? দেখ, নাগপঞ্চমী এক এক প্রান্তে এক একভাবে পালন হয়। উত্তর কর্ণাটকে নাগপঞ্চমীকে বলা হয় হুন্ডি উৎসব। তার মানে কি? টাকা কালেক্ট করা? ওরে বোকা, টাকা কালেক্ট করা নয় রে, পুণ্য কালেক্ট করা। প্রিয়জনদের সঙ্গে মিলে একটা উৎসব করার মনে রাখার মতো দিন এটা। নাগ বাবার তিলের লাড্ডু খুব পছন্দ, তাই ওই লাড্ডুর সাথে আরও একটা মিষ্টি পদ বানিয়ে সকলকে বিতরণ করা হয়ে থাকে। আমাদের পূর্বসূরীরা যে পুজো করতেন তার সবকিছুর মধ্যে একটা বৈজ্ঞানিক কারণ থাকতো। কি যেন বলে? পুরুষোত্তম, আপনি বলুন না। দেখো, বৈজ্ঞানিকভাবে বলতে গেলে সাপের আর মানুষের দুয়ের সম্পর্ক আছে, আর ডাক্তারের ভাষায় বলতে গেলে ওই যে স্পাইনাল কর্ড আছে না, সেটা ওই মাথা আর লেজকে সংযোগ করে। মানুষ নিজের লক্ষ্যে পৌঁছতে গেলে এই স্টেপ রাখাটা খুব জরুরি। তো আমাদের এই পাটা কি করে এগোচ্ছে আমাদের মাথার সঙ্গে ওই পায়ের সংযোগ রয়েছে বলে। মানুষ নিজের মাথা থেকে পা অবধি নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারে, কিন্তু নিজের পিঠ হাত দিয়ে ছুঁতে পারে না। সেই জন্যে ভাইদের মঙ্গল কামনা করা বোন বা দিদিরা পিঠের ওপর ভাগে দুধ ঢেলে ঠান্ডা থাক বলে ভগবানের কাছে প্রার্থনা করে। এটা কিরকম হলো স্যার? আপনার বাড়ির লোকেরা এখানে কেন? আমিও জানি না পুরুষোত্তম। আমি যে এখানে এসেছি সে ব্যাপারে আমি কাউকে কিছু বলিনি। মম, আমরা সবাই এখানে কেন এসেছি? কেন এভাবে বলছিস? আজকে পুজো, তাই আমরা মন্দিরে এসেছি। মন্দিরে আসলে কে ভালো আর কে খারাপ সেটা ভালো করে বুঝতে পারা যায়। শোন, শুধু পুণ্য করার জন্য এখানে আসতে হয় না, পাপ করলে সেটা ধোয়ার জন্য অনেকে এখানে আসে। আরে বিরাট, রাজেশ্বরী, আমার সঙ্গে এসো। জননী, সবার জন্য তুমি একটু জুসের ব্যবস্থা করো। নাও যাও। চল প্রণব, চলো। আরে প্রথমবার সমুদ্র দেখতে যাবার সময়ই সুনামি হতে হবে? কি ঝামেলা সব। একদিকে জননী, একদিকে বিরাট, আর একদিকে রাম। কি করব কিছু বুঝতে পারছি না। হ্যাঁ রাম, বলো। এই মন্দিরে আন্টি, এটা কি করলে তুমি? ওই জননী এখানে আছে জেনেও তুমি কেন ওকে নিয়ে এলে? এবার দেখো ওরা আবার এক হয়ে যাবে। কাম অন নীলি, ওরা দুজন যাতে একসাথে না হয় সেটাই দেখতে হবে। সেটাই যদি হয় তাহলে তো অন্য জায়গায় নিয়ে যেতে পারতে। আমার কথা শোন, এখন কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাকে যেটা বলেছি শুধু সেটুকুই করলে হবে। দেখতে থাকো, এইখানে কি হবে সেটা এক্ষুনি জানতে পারবে। সময় হয়েছে, চলো। রাজেশ্বরী, তুমি এখানে কি মনে করে? আরে বাবা, কেন এসেছি সেটা জিজ্ঞেস করছো? কোনো পাব বা ডিস্কোতে যদি যেতাম তখন জিজ্ঞেস করতে বুঝতাম। মন্দিরে কেন এসেছি সেটাও জিজ্ঞেস করবে তুমি? কি মনে করো তুমি আমাকে? পুজো শেষ হয়ে যাবে, চলো। আরে সেটা নয় রাজেশ্বরী। আরে বাবা, এত কথা বলো না তো, এত প্রশ্ন করো না তো। এখন যে কাজটার জন্য এখানে এসেছি সেটা আগে শেষ করি। পুজো শুরু হবে, চলো।
ভগবান, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। এই শুভ উৎসবের দিনে আমার দিদি যেন আমার কাছে ফিরে আসে, সেই আশীর্বাদ করো। সুখ দুঃখ সবারই থাকে, কিন্তু দুঃখটা বুঝে সান্ত্বনা দিতে পারে এমন মানুষ আমার দেবসেনা দিদি। এরম দিদি কেউ পায় না। ও আমার কাছে থাকলে আমার মনে হয় আমার মা আমার কাছে আছে। ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমার মনটা অস্থির হয়ে থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব আমার দিদি আমার কাছে ফিরে আসুক, আমি শুধু এইটুকু প্রার্থনা করছি। অনেক পরীক্ষা দিয়েছি আমি। যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতে চাইতাম না, সেই আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। এটা অপমান না দুঃখ বুঝতে পারছি না আমি। আমার একটা অদ্ভুত ইরিটেশন হচ্ছে। ভগবান, আমার বিশ্বাস তুমি শুধু এই মন্দিরে থাকো না, তুমি সব জায়গায় থাকো। তাই আমি যদি পুজোর মাঝখানে এখান থেকে চলে যাই, তাহলে দয়া করে তুমি আমায় ক্ষমা করে দিও ভগবান। ওই নাগমণি আমার বাবার যতটা দরকার, সেটা আমার কাছে ঠিক ততটাই দরকার। ভগবান, জননীকে তাড়াতাড়ি আমার জীবনে পাঠিয়ে দাও। ও কাছে এসেছে, কিন্তু আরো কাছে আসুক। আমি ওই নাগমণি আমার জন্য চাই না। ওই নাগমণি আমাদের বাড়িতে আসলে অনেক রোগীদের আমি সাহায্য করতে পারবো। ভগবান যেমন সবার কষ্ট দূর করেন, আমিও যেন ঠিক সেইভাবে সবার কষ্ট দূর করতে পারি ভগবান। হে ভগবান, জননী যাতে রামকে ছেড়ে বিরাটকে বিয়ে করে সেই ব্যবস্থা করো। হে ভগবান, যত তাড়াতাড়ি সম্ভব আমার আর বিরাটের বিয়ের ব্যবস্থা করে দাও। তেজরাশি হয়ে থাকা মহাশক্তিশালী, আমাকে আদেশ দাও। মহাসর্পযজ্ঞের ফলে কৃমিগুলোকে নাশ করবার শক্তি দিয়েছো আমায়। এবার ওদেরকে ব্যবহার করবার অনুমতি দাও। অনুমতি দিচ্ছি, কিন্তু তুই একা এই কাজটা করতে পারবি না। মানে? এটার মানে কি? একটা কন্যা শক্তির আবশ্যকতা আছে। হঠাৎ করে এই যজ্ঞকারীকে ব্রহ্মাস্থানে বসার জন্য কাউকে ডাকতে হবে বললে এটা সম্ভব নয়। সম্ভব করতেই হবে নম্বদরি। ওই নারী শক্তিকে আনতেই হবে, না হলে পূর্ণ সিদ্ধি পাওয়া যাবে না। যজ্ঞকুণ্ডের আগুনকে পবিত্র করতে হবে, ওনাকে থাকতেই হবে। এখন কোথায় যাব আমি? কাকে ডেকে আনবো? অষ্টসিদ্ধি যেই মুহূর্তে আমার হাতে চলে এসেছে, আর কি বাধা আছে? আঙ্কেল, তখন থেকে আপনি দু ধরনের গল্প করে যাচ্ছেন, কিন্তু এই উৎসবকে সহদার উৎসব বলে ডাকার কারণ কি? আগে একটা মেয়ে প্রত্যেক দিন নাগদেবের মূর্তিতে দুধ ঢেলে পুজো করত। দাদা নিজের বোনকে রোজ পুজো করতে দেখে সে বোনকে একটা ফুল এনে দেয় এবং সেটা ভগবানকে অর্পণ করতে বলে। এইভাবেই প্রথম কয়েক বছর পুজোটা চলে। একদিন পুজোর জন্য সে ফুল পাড়ছিল, এমন সময় গাছের নিচে থাকা একটা সাপ কালীয় নাগ তাকে দংশন করে এবং সে তৎক্ষণাৎ মারা যায়। এটা জেনে তার বোন অত্যন্ত রেগে যায় আর বলে যে রোজ যে ঠাকুরকে পুজো করি সেই ঠাকুরই আমার দাদার মৃত্যুর কারণ হলো। তখন সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যে আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও। তখন নাগলোকের রাজা যে সাপ কামড় দিয়েছিল তাকে বোঝায় আর বলে যে ওর দাদার প্রাণ ফিরিয়ে দিতে। তখন সেই সাপটা অত লোকের মধ্যে আসতে ভয় পাচ্ছিল। তখন নাগরাজ হাতে করে সঞ্জীবনী নিয়ে এসে ওই মেয়ের দাদাকে বাঁচিয়ে দেয়। এতে প্রসন্ন হয়ে মহাবিষ্ণু ত্রেতা যুগে লক্ষণ হয়ে
দ্বাপর যুগে বলরাম হয়ে অবতার রূপ ধারণ করতে সেই সাপকে বরদান করেন এবং সমস্ত সর্পকুলকে বিশেষ সম্মান প্রদান করেন। ওর দাদা যেদিন পুনর্জন্ম পায় সেদিন পঞ্চমী ছিল। নাগ পঞ্চমীর এটাই হলো মাহাত্ম্য। সেই জন্য নাগ পঞ্চমীকে সহোদর ভাই বোনের উৎসব বলে বলা হয়। ও তাই নাকি? আমরা মন্দিরে পুজো করতে এসেছি, আজকে কিছু না করাটাই ভালো হবে। এই মুহূর্তে এখানকার পরিবেশ বিষাক্ত করাটা ঠিক হবে না। তুই শুধু নাটকটাই করতে পারিস, আর আমিও ভালোই নাটকটা জানি। তোর একটা ব্যবস্থা করার সুযোগ পেলে আমি সেটাকে হাতছাড়া করব না। বিরাট, প্রসাদটা নিন। জননী, কি হচ্ছেটা কি? সেরকমই ভেবে নিন। আমার এসব মোটেই পছন্দ নয়। যখন আমি আর আপনি জঙ্গলে দিদিকে খুঁজতে গেছিলাম তখন তো আপনার খুব পছন্দ ছিল। তখন যে সম্পর্কটা ছিল সেটা এখন অন্যরকম হয়ে গেছে। অন্য মানে? বারবার তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সেই সময় তোমার জীবনে আমি ছিলাম, আর এখন ওই ডক্টর রাম আছে। বিরাট, আমি এমন একজন মানুষ না যে আজ একজনের সাথে কাল অন্যর সাথে থাকবো। একবার যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়েছে সেদিন থেকেই আমি সারা জীবনের মতো আপনার হয়ে গেছি। যে মেয়ে সব সময় নিজের কথা রাখে, তার যখন ডক্টর রামের সাথে এনগেজমেন্ট হলো তখন কি হলো? বিশ্বাস করুন বিরাট, আমি এনগেজমেন্ট করিনি। এই মিথ্যে কথা তুমি আর কতদিন বলবে? তুমি যখন ওকে স্টেজের ওপর রিং পরাচ্ছিলে তখন আমি বুঝেছিলাম যে আমাদের ভালোবাসা কোন স্টেজে। আমি যখন তোমার সাথে রুমে কথা বলতে এলাম তখন আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস আমি বুঝতে পেরে গেছিলাম। বিরাট, আপনি কেন এখনো মিথ্যে বলছেন? আপনি কখন এসেছিলেন আমার এনগেজমেন্টে? আমি আপনার সাথে দেখাই করিনি। সত্যি বিরাট, আমি ওই এনগেজমেন্ট প্রোগ্রাম থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। ওইখানে আপনি ছিলেন আমি জানিও না। জননী, দয়া করো, তোমার সাথে কথা বললে আমি নিজেও পাগল হয়ে যাব। আমি কিন্তু তোমার হাতের পুতুল নই জননী। আমার নাম বিরাট, আমি অন্যরকম। আমি এসেছিলাম, আমি দেখেছিলাম, তোমার সাথে কথাও হয়েছে। মিথ্যে বিরাট, মিথ্যে। দয়া করে চুপ করো জননী। কোনটা মিথ্যে? যে ওখানে তুমি ছিলে, নাকি আমার তোমার সাথে এসে কথা বলাটা মিথ্যে? তোমার হাতে তো একটা আংটিও আছে, সেটাও মিথ্যে। বিরাট, এইটা আমার হাতে কি করে এলো আমি জানি না, কিন্তু এটা খুলতেও পারছি না আমি। আমায় সম্মান করলে তুমি আগেই সত্যিটা আমায় বলে দিতে, কিন্তু তোমার তো আমার সাথে কোনো সম্পর্কই নেই। আর এই আংটি দেবতার সামনে আশীর্বাদ নিয়ে পরা আংটি। 1000 বার মানত করলে এই সম্পর্ক পাওয়া যায়। এই পবিত্র সম্পর্ক ভাঙতে নেই। তুমি যে বলছো যে এটা খুলতে পারছো না, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে তোমার আর ডক্টর রামের বন্ডটা কত স্ট্রং। শাট আপ জননী। সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট শুধু মেয়েদের থাকে না, ছেলেদেরও থাকে। কিন্তু আমাকে ঠকিয়েছো ভালো কথা, কিন্তু ডক্টর রামকে দয়া করে ঠকিও না। আমার সাথে তুমি অন্যায় করেছো। আমি কোনোদিন কল্পনাও করিনি যে তুমি আমার সাথে এরকম করবে। এরকম একটা দিন যেন অন্য কারোর জীবনে না আসে আমি প্রার্থনা করব। তুমি আমার সাথে ভালো থাকতে পারোনি, সেটা হয়তো আমার দোষ, কিন্তু ডক্টর রামের সাথে ভালো থাকার চেষ্টা করো।